বেসিক্যালি ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে ডিসকাশন করবো, যেটার নাম হচ্ছে হলো গিয়ে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি সেটা ডিটেলস বলার আজকে চেষ্টা করব। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট করার আগে ছোট একটা ঘটনা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি কি। তো অনেকের কাছে মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে হলো গিয়ে একটা লাইক হচ্ছে একটা হার্ডওয়্যার বা অন্য কোনো কিছু। সবার প্রথমে বলে রাখতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে হলো গিয়ে একটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেটা হচ্ছে ডিভাইসকে বা একটা হার্ডওয়্যারকে, মানে সহজ কথা একটা ডিভাইসকে ডিসিশন মেকিং অ্যাবিলিটি প্রোভাইড করে। সেটা সফটওয়্যারের ক্ষেত্রেও হইতে পারে, সেটা সফটওয়্যারের মাধ্যমে হার্ডওয়্যারকেও ডিসিশন মেকিং অ্যাবিলিটি প্রোভাইড করতে পারে। তো এটার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা হচ্ছেন সিরি নামটা, এটা আপনারা সবাই জানেন। সিরি সিরি হচ্ছে হলো গিয়ে আইফোনে ব্যবহৃত একটা ভয়েস কমান্ড, ঠিক আছে, যেটা হচ্ছে হলো গিয়ে এআই এর একটা অ্যাপ্লিকেশন। এআই এর একটা অ্যাপ্লিকেশন। এখন কথা হচ্ছে, এই যে আমরা সিরি নিয়ে কথাবার্তা বলতেছি, সেটার সাথে একটা ছোট্ট ঘটনা আমি আমার লাইফে শেয়ার করি। তো আমার মনে করেন যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা আইফোন কিনবো, যে আইফোন কিনে মানুষের সাথে ভাব মারবো। আমি আসলে অনেক ভাব মারার চেষ্টা করতাম, কিন্তু আমার ফ্রেন্ড আমাকে কখনো পাত্তাই দিত না। ওকে। তো মনে করেন যে একটা জবে যখন জয়েন করছি, জয়েন করার পর অনেক টাকা পয়সা মনে করেন সেভ করে আমি আমার প্রথম আইফোন 4S মোবাইলটা কিনি। তো কেনার পর অফিসে নিয়ে গেছি, তো ওইখানে আমার এক ফ্রেন্ড ছিল। সে হচ্ছে হলো গিয়ে খুবই মনে করেন গ্যাজেট ফ্রিক। তো সে প্রত্যেকদিন গুগলে সার্চ করতো নতুন কি গ্যাজেট আসছে, নতুন কি টেকনোলজি ইনোভেট হয়েছে, তারপর হচ্ছে যে নতুন নতুন ডিভাইসের ফিচার গুলো কি, সেগুলো সে খুব ভালো জানতো। তো কেউ যখন নতুন কোনো ডিভাইস কিনতো তার কাছে হচ্ছে হলো গিয়ে সাজেশনের জন্য যাইতো, যে আমি আসলে কোন ডিভাইসটা কিনবো সেটা আমার জন্য ভালো হবে। আর আমার ফ্রেন্ডের ব্যাপারে একটু বলে রাখি, আমার ফ্রেন্ড কিন্তু ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ছিল, অর্থাৎ ফেয়ার অ্যান্ড লাভলি ছিল। দিনের আলোতে তার চোখ আর দাঁত ছাড়া কিন্তু কিছু দেখাই যাইতো না। তো তাকে আমরা সবাই, মানে তাকে অন্যরা কে কি ডাকতো এটা আমার দেখার বিষয় না, আমি তাকে হচ্ছে কাল্লু ডাকতাম সেই ইউনিভার্সিটি লাইফ থেকে। তো সে এই ব্যাপারটাতে অনেক বেশি মাইন্ড করতো যদি সবার সামনে বলতাম। আর অফিসে যেহেতু আমরা দুজন একসাথে জয়েন করছি, অনেকে মনে মনে ওকে কাল্লুই ডাকে, কিন্তু হচ্ছে হলো গিয়ে সামনাসামনি বলতে পারে না। ঠিক আছে, কিন্তু ইউনিভার্সিটি লেভেল থেকে ওর নাম হচ্ছে কাল্লু। তো ওই কাল্লু হচ্ছে হলো গিয়ে অফিসের একজন আপুকে অনেক বেশি পছন্দ করতো, কিন্তু হচ্ছে হলো গিয়ে প্রকাশ করতে পারতো না। আর কাল্লুর একটা স্বভাব ছিল মানুষকে ইনস্ট্যান্টলি পচায় দিত। আমি ফোনটা নিয়ে গেছি, আমি বলছি, দোস্ত দেখ আমি আইফোন কিনছি। বলে তোর মতো অযোগ্য লোক এই ধরনের সেট কিনছে, এটা কেমনে সম্ভব? আমি এটা সবার সামনে বলছি, আমার খুব মাইন্ডে লাগছে যে শালার একটা সেট কিনে নিয়ে গেলাম, এভাবে করে আমাকে ইনসাল্ট করে দিল। দাঁড়া তোর দেখে দিছি। তারপর আমাকে বলতেছে, জানোস এখানে না এটাতে নতুন নতুন কি ফিচার আছে জানোস, নতুন একটা ফিচার আছে। আমি বলছি না। বলে এই তো এই জন্যই বলছি তুই অযোগ্য। সিরি নামক একটা ভয়েস কমান্ড ইউজ করছে। মনে কর তুই যাকে কল করতে বলবি তার কাছে কল করবে। আমি বলছি, ও আচ্ছা তাই, তাহলে তো দেখি একটু তোরে কল করে দেখি। তো ওর সাথে সাথে বুঝে গেছে কি হবে। আর ওইখানে ওই আপু বসা ছিল যে তাকে পাত্তা দিত না একদমই। তো ওই আপু বলতেছে যে ট্রাই করে দেখো, ওকে কল করে দেখো। তো আমার ফ্রেন্ড তো বুঝে গেছে আমি কি করবো। তো বলতেছে, দোস্ত তোর পায়ে পড়ি, তুই এই কাজটা করিস না এখানে। ঠিক আছে, নতুন জব, সবাই এরপরে থেকে তুই আজকে যদি সায় দিয়ে দেয় সবাই বলবে। আমি কি দোস্ত, আমি জানি মানুষকে, আমি তো রেসিস্ট না, আমি কখনো বর্ণবাদী না, আমি ডেফিনেটলি এরকম কিছু করবো না। তো ও আস্থা পাইতেছে না। আমি সিরি অন করছি। অন করার পর আমি বলতেছি কল কাল্লু। তো ও তো গালাগালি করে উড়ায় ফেলাইছে, আর ওইখানে সবাই হাসতে হাসতে মনে করেন ফ্লোরে শুয়ে পড়ছে। তো সিরি যেটা রিপ্লাই দিছে সেটা ছিল এক্সট্রাঅর্ডিনারি। আই ফাইন্ড টু কাল্লুস, হুইচ ওয়ান ইউ ওয়ান্ট টু কল। ঠিক আছে, কারণ আমার ফ্রেন্ডের দুইটা সিম ছিল, একটা বাংলা লিঙ্ক একটা জিপি। তো আমি এটা সেভ করছিলাম কাল্লু ওয়ান কাল্লু টু দিয়ে। তো আমি বলছি কাল্লু ওয়ান, ওর কাছে কল গেছে। আমি দোষ সিরি অনেক জোস ভাবে কাজ করে, আর নতুন ফিচারটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি বুঝে গেছি জিনিসটা কি। এখানে দেখেন, সিরি একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেটা অ্যাপেলের হার্ডওয়্যার, মানে একটা অ্যাপেলের আইফোন, এটাকে আমি কি হিসেবে কনসিডার করতে পারি, একটা হার্ডওয়্যার হিসেবে কনসিডার করতে পারি। তো এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা হচ্ছে হলো গিয়ে, আমি যখন বলছি যে কল কাল্লু, সে হচ্ছে কন্ট্যাক্ট লিস্টে গেছে এবং সেখান থেকে হচ্ছে কাল্লু নামটাকে পিক করছে। পিক করার পর সে দেখতেছে সেখানে দুইটা কাল্লু আছে। তো সে কাকে কল করবে সেটার জন্য আবার ইনশিওরমেন্টের জন্য, ইনশিওর করার জন্য আবার হচ্ছে ইউজারের কাছে জিজ্ঞেস করেছে। এই যে ইউজারের কাছে বিষয়টাকে জিজ্ঞেস করেছে, করার পর আমি যখন বললাম হ্যাঁ কল কাল্লু ওয়ান, তো কাল্লু ওয়ানের কাছে কলটা চলে গেছে। এই যে একটা অ্যাপ্লিকেশনের এই ডিসিশন মেকিং অ্যাবিলিটিটাকে মূলত বলা হয় স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
ঠিক আছে? তো মডার্ন যুগে এমন কোনো সেক্টর নাই যে জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করি না। ওকে, গুগল অ্যাসিস্ট্যান্স আছে, কর্টানা আছে, সিরি আছে, এরকম অনেক কিছু ফিচার, নতুন নতুন ইনোভেশন যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একদম ফার্স্ট ডে থেকে এখন পর্যন্ত স্ট্যাবলিশ হয়েছে, সেগুলো নিয়ে আমরা হলো গিয়ে আমাদের আজকে ডিসকাশনটা কন্টিনিউ করব। তো এই ব্যাপারটা আমি ডিটেলসে আজকে বোঝানোর চেষ্টা করব, যে ফার্স্টে হিস্ট্রি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন, দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে সেগুলো দেখাবো। তো এটা মূলত দুইটা লেকচারে জিনিসটা কভার করবে। তো আমরা স্টার্ট করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের এই ক্লাসটার হিস্ট্রিটা হলো গিয়ে স্টেপ বাই স্টেপ আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি। তো ফার্স্টে আমি আপনাদেরকে স্ক্রিনে একটা ছবি দেখাই। এখানে স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাইতেছেন, এই সাইডে যে ছবিটা দেখতে পাইতেছেন, আপনারা বলতে পারেন এটা কি? আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টটা মূলত হলো গিয়ে গ্রিক মিথোলজি থেকে আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টটা মূলত হলো গিয়ে গ্রিক মিথোলজি থেকে আসছে। ওকে, গ্রিক মিথোলজি থেকে আসছে। যে পাশে যে ছবিটা আপনারা দেখতে পাইতেছেন যে ক্যারেক্টারের, তিনি হলো গিয়ে গ্রিকের গড ছিলেন। তাকে বলা হতো গড অফ ফায়ার। গড অফ ফায়ার তাকে বলা হতো। ঠিক আছে? ওনাকে বলা হতো গড অফ ফায়ার। ওকে, তার নাম ছিল ইফেস্টাস। ইফেস্টাস। ওকে, তিনি সর্বপ্রথম হলো গিয়ে মানে গ্রিক মিথোলজি অনুযায়ী তিনি হলো গিয়ে একটা আইল্যান্ড ছিল, আইল্যান্ডটার নাম আইল্যান্ড অফ ক্রিট। আইল্যান্ডটার নাম ছিল হলো গিয়ে ক্রিট। ওকে, আইল্যান্ড অফ ক্রিট। তো এই আইল্যান্ড অফ ক্রিটকে রক্ষা করার জন্য তিনি হলো গিয়ে ব্রোঞ্জ একটা হলো গিয়ে সোলজার ক্রিয়েট করে। এই সোলজারটা একটা জাইগ্যান্টিক সোলজার ছিল, অনেক বৃহৎ আকৃতির একটা সোলজার ছিল, যেটা ব্রোঞ্জের নির্মিত, যার নাম হলো গিয়ে ট্যালোস। কেউ আবার এটাকে থ্যানোস ভাইবেন না, তার নাম হলো গিয়ে ট্যালোস। ট্যালোস। ট্যালোস হলো গিয়ে ওই ক্রিট আইল্যান্ডটাকে রক্ষা করার জন্য যত ধরনের ডিসিশন দরকার, যত ধরনের অ্যাক্টিভিটি দরকার, সে নিজের থেকে কি করতে পারতো, পারফর্ম করতে পারতো। এটা কিন্তু গ্রিক মিথোলজি থেকে বলতেছি। তো আমি আপনাদেরকে একটু থ্যালোসের ডায়াগ্রামটা দেখাই, মানে থ্যালোসের একটু ইয়েটা দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এ হলো গিয়ে ট্যালোস। ঠিক আছে? এ হলো গিয়ে ট্যালোস। তো এই হলো গিয়ে ব্রোঞ্জের একটা হলো গিয়ে মূর্তি, যেটা মানে ব্রোঞ্জের একটা সোলজার, যেটা ক্রিট নামক আইল্যান্ডটাকে রক্ষা করার জন্য যে ধরনের ডিসিশন মেকিং অ্যাবিলিটি দরকার ছিল, সেটা সে নিজে থেকে কি করতে পারতো, পারফর্ম করতে পারতো। তো এই কনসেপ্টটা, এই মিথোলজির থেকেই মূলত পরবর্তীতে কম্পিউটার সায়েন্টিস্টরা ইন্সপায়ার হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। কারণ তারা এটা চিন্তা করলো যে একটা ব্রোঞ্জের মূর্তি, ঠিক আছে, একটা ব্রোঞ্জের লাইক হলো গিয়ে অ্যানিমেটেড সোলজার, সে হলো গিয়ে আইল্যান্ডটাকে রক্ষা করার জন্য নিজের থেকে কি করতেছে, ডিসিশন মেক করতে পারতেছে। তো সেই ধারাবাহিকতায় কম্পিউটার সায়েন্টিস্টরা চিন্তা করা স্টার্ট করলো যে আমরা কি এরকম কোনো একটা সিস্টেম ক্রিয়েট করতে পারি কিনা, বা এরকম একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি কিনা, যেটা হলো গিয়ে মেশিন বা অ্যাপ্লিকেশনটা হিউম্যানের মতো কি করতে পারবে, থিঙ্ক করতে পারবে, হিউম্যানের মতো অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারবে। ঠিক আছে? তো এই চিন্তাধারা অনেক সায়েন্টিস্ট, কম্পিউটার সায়েন্টিস্ট করছিল, কিন্তু কেউ কোনো ধরনের পেপার হলো গিয়ে পাবলিশ করতে পারেনি, কোনো পেপার ওয়ার্ক ছিল না। তো সেই ধারণা বা সেরকম কোনো সলিড পেপার ওয়ার্ক ছিল না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। তো পরবর্তীতে 1950-তে একজন রিনাউন্ড কম্পিউটার সায়েন্টিস্ট, যার নাম হলো গিয়ে অ্যালেন টুরিং। ঠিক আছে? একজন রিনাউন্ড কম্পিউটার সায়েন্টিস্ট অ্যালেন টুরিং, তিনি হলো গিয়ে একটা পেপার ওয়ার্ক নিয়ে আসছেন। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সর্বপ্রথম পেপার ওয়ার্ক পাবলিশড, যেটা হয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে।
তো অনেকে অ্যালেন টুরিংকে হচ্ছে হলো গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক ধরেন, কিন্তু আসলে অ্যালেন টুরিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক না। তিনি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইনিশিয়েটিভটা নিয়েছিলেন। তার একটা বিখ্যাত পেপার আছে, নাম হচ্ছে, এটা গুগলে সার্চ করলে আপনারা পাবেন, টুরিং টেস্ট। টিউরিং টেস্ট। এই পেপারটাতে তিনি মত প্রকাশ করেন যে আমরা যদি কম্পিউটারকে এমন ভাবে প্রোগ্রাম করি, বা আমরা যদি এমন অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পারি যেটা হচ্ছে হলো গিয়ে হিউম্যানকে, লাইক মেশিনকে হিউম্যানের মতো থিঙ্ক করার এবং অ্যাক্টিভিটি করার হচ্ছে হলো গিয়ে অ্যাবিলিটি প্রোভাইড করতে পারে, আমরা এরকম অ্যাপ্লিকেশন কি করতে পারি, ডিজাইন করতে পারি। ঠিক আছে। তো অ্যালেন টুরিং, এই যে টুরিং টেস্ট, এই পেপারটা হচ্ছে 1950-তে হচ্ছে সর্বপ্রথম উপস্থাপন করেন। তো আমরা একটু অ্যালেন টুরিং এর হচ্ছে হলো গিয়ে একটা ছবি দেখি, যেহেতু রিনাউন্ড একজন কম্পিউটার সায়েন্টিস্ট। ইনি হচ্ছেন হলো গিয়ে আমাদের অ্যালেন টুরিং। তো অ্যালেন টুরিং এই হচ্ছে 1950-তে টুরিং টেস্টের পেপারটা সবার প্রথমে সবার সামনে উপস্থাপন করেন। তো অ্যালেন টুরিং এর এই ধারাবাহিকতার পর পরবর্তীতে পরবর্তীতে হচ্ছে হলো গিয়ে আরেক দল কম্পিউটার সায়েন্টিস্ট ছিল, যারা হচ্ছে, যাদের নাম না নিলেই নয়। তারা হচ্ছে 1951-এ খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা কাজ করে। ঠিক আছে, 1951-এ খুবই এক্সট্রাঅর্ডিনারি কাজ করে। তো 1951-এ সেই সায়েন্টিস্টরা হচ্ছে হলো গিয়ে, একজন হচ্ছে প্যাটার্ন ডিনোটের প্রোগ্রাম, প্যাটার্ন ডিনোট করার প্রোগ্রাম তৈরি করছে, যেটার নাম হচ্ছে হলো গিয়ে চেকার্স প্রোগ্রাম। চেকার্স প্রোগ্রাম, যেটা হচ্ছে আকৃতি কি করতে পারে, ডিসাইড করতে পারে। এটা কিন্তু ফুললি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন ছিল। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন ছিল। তারপর আরেকজন হচ্ছে হলো গিয়ে পৃথিবীর প্রথম গেম, চেস গেম, লিমিটেড চেস গেম, লিমিটেড, স্বল্প পরিসরে। ঠিক আছে, এটা আপনারা এখন জানেন, করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে কাজ চলতেছে। তো লিমিটেড চেস গেম তিনি তৈরি করছেন। ঠিক আছে, লিমিটেড চেস গেম তৈরি করছেন। তো এই রিনাউন্ড দুইজন সায়েন্টিস্টের আমরা আজকে নাম জানবো। তারা হচ্ছে সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কি করছে, ইমপ্লিমেন্টেশন করছেন। তো যিনি লিমিটেড চেস গেমটা তৈরি করছেন, তার নাম হচ্ছে হলো গিয়ে ডাইট্রিচ প্রিঞ্চ। ডাইট্রিচ প্রিঞ্চ। আর যে চেকার্স প্রোগ্রামটা ডেভেলপ করছে প্যাটার্ন ডিনোট করা, প্যাটার্নটাই কিন্তু বর্তমানে হচ্ছে হলো গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যাটার্ন, ঠিক আছে, যে আকৃতি বা লাইন ফলোইং রোবট যেগুলোর কথা বলতেছেন, এগুলো সবগুলো কিন্তু এই প্যাটার্নটা ফলো করে। আর এই প্যাটার্নের কনসেপ্টটা, প্যাটার্ন ডিনোট করার কনসেপ্টটা দিয়ে যে প্রোগ্রামটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যাপ্লিকেশনটা তৈরি করছিলেন, সেটার নাম হচ্ছে চেকার্স প্রোগ্রাম। আর যিনি এটা হচ্ছে ইনভেন্ট করছে, তার নাম হচ্ছে ক্রিস্টোফার ক্রিস্টোফার স্ট্রাকি। ঠিক আছে, ক্রিস্টোফার স্ট্রাকি। তো 1951-এ এআই এর এটা হচ্ছে একটা রিনাউন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন ছিল, একটা মনে করেন অ্যাচিভমেন্ট ছিল। তো আমরা এই দুইজন মহান সায়েন্টিস্টদের আমরা হচ্ছে একটু ছবিটা দেখার চেষ্টা করব। এখানে যে ভদ্রলোককে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে হলো গিয়ে ডাইট্রিস প্রিন্স। তিনি হচ্ছে হলো গিয়ে এই লিমিটেড চেস গেমটা ডেভেলপ করছেন, সেটা আপনারা পাশেই দেখতে পাচ্ছেন, যে সে একটা চেসের গেম হচ্ছে হলো গিয়ে কম্পিউটারের সাথে মেক করার চেষ্টা করতেছে, স্বল্প পরিসরে কয়েকটা মুভ শেখানোর চেষ্টা করছেন। আর এই যে চেস গেমটা যে তৈরি করছে, সেটা মূলত হচ্ছে হলো গিয়ে এই প্যাটার্ন ডিনোটের সিস্টেমের উপর বেস করে ডাইট্রিস প্রিন্স হচ্ছে হলো গিয়ে তৈরি করেছেন। অ্যারোটা ভুল দিয়েছি। ডাইট্রিচ প্রিন্স এই প্যাটার্ন ডিনোটের এই অ্যাপ্লিকেশনের উপর বেস করে মূলত হচ্ছে হলো গিয়ে এই চেস গেমটা তৈরি করছেন। এবং চেকার্স প্রোগ্রামে একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আজকে অনেক ইমেজ, অনেক ভিডিও থাকবে, ক্লাসটা মনে করেন একটু লেন্দি হতে পারে। এই ভদ্রলোকের নাম হচ্ছে হলো গিয়ে ক্রিস্টোফার স্ট্রেকি। ওকে, এটা ছিল তার প্যাটার্ন ডিনোট করার সিস্টেমটা, যেটা আপনারা এই জায়গাটাতে, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন। তো এই যে প্যাটার্ন ডিনোট করার এই সিস্টেমটা,
সেটার থ্রুতেই তিনি হলো গিয়ে চেকার্স প্রোগ্রামটা তৈরি করছেন, যেটা হচ্ছে প্যাটার্ন ডিনোট করতে পারে। আর এটার উপর বেস করে ডাইটিশ প্রিন্স হলো গিয়ে আহ, একটা চেস গেম তৈরি করে। তো 1951 এটা ছিল এআই এর এরা, যেখান থেকে আস্তে আস্তে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপরে 1951 এর পর কিন্তু তখনও এটাকে যে এআই বলা হয়, এই টার্মসটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টার্মসটা, সেটা তখনও কিন্তু কেউ মনে করেন উপস্থাপন করতে পারেনি কোনো সায়েন্টিস্টই। কোনো সায়েন্টিস্টই এটাকে উপস্থাপন করতে পারেনি। এবার হলো গিয়ে 1956 এর কথা বলছি। 1956 এ হলো গিয়ে 1956 কে বলা হয় এআই এর জন্ম সময় বা জন্মকাল বা বার্থ টাইম। ওকে, 1956 এ একজন রিনাউন্ড কম্পিউটার সায়েন্টিস্ট, যার নাম ছিল হলো গিয়ে জন ম্যাকার্টি। ঠিক আছে, তাকেই হলো গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক ধরা হয়। তার বানানটা একটু ভালো মতো দেখেন, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। তো জন ম্যাকার্টির এই যে ভদ্রলোকটা যিনি আছেন, তিনি হলো গিয়ে কম্পিউটার সায়েন্টিস্ট। তিনি সর্বপ্রথম এআই এই টার্মসটা ব্যবহার করেন, যেটা ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টার্মটা সর্বপ্রথম তিনি সবার সামনে উপস্থাপন করেন। আর এটা একটা কনফারেন্সে তিনি উপস্থাপন করেন, যে কনফারেন্সটার নাম হচ্ছে ডার্থমাউথ কনফারেন্স। ওকে, ডার্থমাউথ কনফারেন্স, তিনি সেই কনফারেন্সটাতে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই টার্মিনোলজিটা সর্বপ্রথম হলো গিয়ে সবার সামনে কি করেন, উপস্থাপন করেন। জন ম্যাকার্টি, আপনাদের সামনে স্ক্রিনে যে ভদ্র লোকের ছবিটা আছে, যে কম্পিউটার সায়েন্টিস্টের ছবিটা আছে, তার নাম হচ্ছে জন ম্যাকার্টি। তো 1956 এর পর, 1956 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্মকাল। এই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টটা সবার সামনে কি করা হয়, উপস্থাপন করা হয়। ওকে, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ব্যাপক পরিমাণ মনে করেন কার্য হলো গিয়ে চলে, কর্মযজ্ঞ চলে, যার ধারাবাহিকতায় 1961 এ 1961 পৃথিবীর প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবট ইনোভেট হয়। ঠিক আছে, 1961 পৃথিবীর প্রথম হলো গিয়ে ইন্ডাস্ট্রিয়াল রোবট তৈরি করা হয়, যেটার নাম হলো গিয়ে ইউনিমেট, যেটাতে এআই ব্যবহার করা হয়। এখন এই রোবটটা কি? এই ইন্ডাস্ট্রিয়াল রোবট ইউনিমেট হলো গিয়ে একটা হ্যান্ড আর্ম, যেটা কার অ্যাসেম্বলি লাইনে জেনারেল মোটর অ্যাসেম্বলি লাইনে সর্বপ্রথম হলো গিয়ে ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ কার অ্যাসেম্বলি করার জন্য এই 1961 রোবটটাকে কি করা হয় স্যার, ব্যবহার করা হয়। দেখেন, এখানে একটা অ্যাসেম্বলি লাইনে জাস্ট একটা লাইনের মধ্যে কারগুলো আছে, যেগুলোকে ওয়েল্ডিং করা, এগুলোর মেশিনারিজ গুলোকে ফিট করা, এই সব জায়গায় হলো গিয়ে ইউজ করা হচ্ছে, লাইক হলো গিয়ে যে একটা হ্যান্ড হেল্ড রোবট ইউজ করা হচ্ছে, যেটাতে কমপ্লিটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়। ওকে, তো এটা ছিল 1961 এর ঘটনা। এরপর আমরা আরেকটা ইমেজে চলে যাচ্ছি, আমি এগুলোকে একটু ইরেজ করে নিই। তো আজকের ক্লাসটাতে একটু টাইম লাগবে, ঢিলে লাগবে, কারণ আমি আপনাদেরকে হিস্ট্রি গুলো বলতেছি, যেগুলোর জন্য আপনাদেরকে বিভিন্ন বই এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। সব ইনফরমেশন গুলো এক জায়গার মধ্যে আমি নিয়ে এসেছি, যেগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এরপরে 1963 কথা বলছি। 1963 এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মনে করেন যে একটা বড় অ্যাচিভমেন্টের সাল, কারণ এই সময় 1963-তে এমআইটিতে সর্বপ্রথম এআই ল্যাব তৈরি করা হয়, যাতে এআই কে কি করা যায়, ব্যাপকভাবে ইউজ করা যায়। এটার জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা ল্যাব তৈরি করা হয় 1963-তে, যেটা এমআইটিতে।
তৈরি করা হয়। এটা হচ্ছে এমআইটি ল্যাব, এটা হচ্ছে এমআইটি ল্যাবটা, যেটা হচ্ছে 1963-তে কি করা হয়, তৈরি করা হয়। তারপর 1964 এ আরেকটা রেভলিউশনারি ঘটনা ঘটে। এরপর আমরা চলে যাচ্ছি 1963 পর আমরা চলে যাচ্ছি 1964-এ। 1964 এ আমরা ঘটনাটাতে যদি চলে যাই, 1964-এ হলো গিয়ে এলিজা, পৃথিবীর প্রথম এআই ওরিয়েন্টেড চ্যাটবট। যেমন আমরা এখন মেসেঞ্জারে দেখতে পাই, পৃথিবীর প্রথম চ্যাটবট ছিল এলিজা, সেটা হচ্ছে লাইক 1964-এ তৈরি করা হয়। এটা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা অ্যাচিভমেন্ট। তো এলিজা, এটার একটা ছবি জাস্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বিষয়টা রেকগনাইজ করতে পারবেন। এলিজা, ওকে। এলিজা এটা প্রথম চ্যাটবট ছিল, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কিছু কনভারসেশন আছে, সেই কনভারসেশন অনুযায়ী সে কি করতো, কাজ করতো। অর্থাৎ ইউজার কোনো একটা কিছু জিজ্ঞেস করতো বা সেই ইউজারকে ফার্স্টে জিজ্ঞেস করতো, যেমন আমরা মেসেঞ্জারে এখনকার দিনে যে চ্যাটবক্স গুলো দেখি সেগুলো, ওকে। তো এটা ছিল 1964-এর একটা ইনভেনশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তারপরে আসলো 1966। 1966 এ একটা এক্সট্রাঅর্ডিনারি রোবট তৈরি করা হয়, পোর্টেবল রোবট। পৃথিবীর প্রথম পোর্টেবল রোবট তৈরি করা হয় 1966-এ, যার নাম হলো গিয়ে শেকি, ওকে। এই শেকি রোবটটা হলো গিয়ে নিজের অ্যাকশন গুলোকে সে কি করতে পারতো, ব্রেক ডাউন করতে পারতো। অর্থাৎ একটা রোবট ডান থেকে বামে গেছে, সে কেন নিজের থেকে ডান থেকে বামে গেছে সেটাকে রিজনিং করা, সেগুলোকে এক্সপ্লেইন করা, এই জিনিসটা এই রোবটটা করতে পারতো। তো এই রোবটটার ফিচার ছিল, এটা ছিল হলো গিয়ে পোর্টেবল একটা রোবট। তারপর এটার হলো গিয়ে রিজনিং করার অ্যাবিলিটি ছিল, অর্থাৎ যেটাকে আমরা বলি লজিক টেস্ট, ঠিক আছে, লজিক অ্যানালাইসিসও আমরা বলতে পারি, লজিক অ্যানালাইসিস করতে পারতো। ঠিক? তারপর অ্যাকশন গুলো, অ্যাকশন বা অ্যাক্ট যেটা হচ্ছে রোবটটা নিজে পারফর্ম করতো, এটাকে আমরা বলতে পারি ওন অ্যাকশন। ওন অ্যাকশন, ওন অ্যাকশনকে হলো গিয়ে অ্যানালাইসিস অ্যান্ড এক্সপ্লেইন করতে পারতো, এক্সপ্লেইন করতে পারতো যে আমি কাজটা কেন করছি। এটা একটা মেশিনের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। তো সে কি রোবটটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একটা নতুন লেভেলে নিয়ে যায়। সেখানে তারা দেখতে পারতেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামটা সে তার নিজের অ্যাক্ট গুলোকে কি করতে পারতেছে, আইডেন্টিফাই করতেছে সে কি করতেছে, এবং সেটাকে অ্যানালাইসিস করতেছে, সেটাকে এক্সপ্লেইন করতে পারতেছে, এবং কমান্ড গুলোকে হচ্ছে কমান্ড গুলো, যে কমান্ড গুলো কেউ দিত, সেই কমান্ড গুলোকে ছোট ছোট ইনস্ট্রাকশনে কি করতে পারতো, ব্রেক ডাউন করতে পারতো। অর্থাৎ কমান্ড গুলোকে মডিউলার, ঠিক আছে, মডিউলার অ্যাপ্রোচে বা মডিউল আকারে ব্রেক ডাউন করতে পারতো। লাইক আমরা যখন ভাত খাওয়ার সময় আমরা ভাত কিন্তু পুরো প্লেটটা ধরে খেয়ে ফেলি না, আমরা ছোট ছোট পোর্শনে সেটাকে ডিফারেন্সিয়েট করে নিই। তেমনি এই ছোট অংশে ডিফারেন্সিয়েট করাকে এটাকে মডিউলার অ্যাপ্রোচ বলে। তো এই মডিউলার অ্যাপ্রোচটা মূলত শেকি রোবটটাতে কি করা হয়েছে দেখা গেছে। তো সেটার একটা ছবি দেখাই আপনাদেরকে শেকি রোবটের। এটা হলো গিয়ে আমাদের শেকি রোবটটা। তো এটাকে এক্সট্রা লার্জ করি। এটা আমাদের শেকি রোবট। এটার হুইল টুইল আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। এই যে হলো গিয়ে চাকা আছে, যেটা পোর্টেবল, সেটা কি করতে পারে, মুভ করতে পারে। তো 1966 এর পর তারপরে এআই এর মূলত উইন্টার সেশন বলা হয়। অর্থাৎ এআই এর কাজটা, অ্যাক্টিভিটিটা হয়েছে সেটা দৃশ্যমান ছিল না, সেটা রিসার্চ বেসড ছিল, ঠিক আছে। তো 1966 এর পর যেটা এক্সট্রা অর্ডিনারি ছিল, সেটা হলো গিয়ে 1997-এ আইবিএম
1997 এ আইবিএম একটা কম্পিউটার ডিজাইন করে যেটার নাম হচ্ছে আইবিএম ডিপ ব্লু। আইবিএম ডিপ ব্লু। তো আইবিএম ডিপ ব্লু যে কম্পিউটারটা ছিল সেই কম্পিউটারটা হচ্ছে গ্যারি ক্যাসপারভ, একজন রিনাউন্ড চেস প্লেয়ার দাবারু, তাকে হচ্ছে হলো গিয়ে ডিফিট করে। যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমি শুরু থেকে এখন পর্যন্ত যা বলছি সেটা ছিল সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা কম্পিউটার ক্রিয়েটেড প্রোগ্রাম, সেটা হচ্ছে হলো গিয়ে রিনাউন্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারভকে হচ্ছে হলো গিয়ে দাবাতে হচ্ছে হলো গিয়ে ডিফিট করে। তো এটা খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা বিষয় ছিল। গ্যারি ক্যাসপারভ, ঠিক আছে, এই ভদ্রলোক হচ্ছে আইবিএম ডিপ ব্লুর কাছে কি হয়েছে, ডিফেট হয়েছে। ওকে, আইবিএম ডিপ ব্লুর কাছে এটাকে উনি ডিফিট হয়। তারপর 1998 এর পরে থেকে একের পর এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন নতুন ফিচার দেখা যায়। 1998 এ এমআইটির সায়েন্টিস্টরা একটা রোবট তৈরি করছে যার নাম হচ্ছে হলো গিয়ে কিসমেট। ওকে, যার নাম ছিল হলো গিয়ে কিসমেট। কিসমেট নামক একটা হচ্ছে হলো গিয়ে রোবট তৈরি করে। তো এই রোবটটা কিসমেট নামটা এটা হচ্ছে একটা টার্কিশ ওয়ার্ড। এটা হচ্ছে টার্কিশ ওয়ার্ড ফেট থেকে আসছে। তো এই রোবটটা খুবই এক্সট্রা অর্ডিনারি কাজ করতে পারতো। সেটা হচ্ছে মানুষের বা যে কোনো লিভিং অর্গানিজমের হচ্ছে হলো গিয়ে বা যে কোনো লাইক হচ্ছে হিউম্যানের, সে হচ্ছে হলো গিয়ে ইমোশন ডিটেক্ট করতে পারতো। ইমোশন ডিটেক্ট করতে পারতো এবং সেই ইমোশনটাকে কি করতে পারতো, সেই ইমোশনটাকে হচ্ছে হলো গিয়ে নিজে অ্যাক্ট করতে পারতো। ইমোশন ডিটেক্ট করতে পারতো, ইমোশনকে কি করতে পারতো, কপিও করতে পারতো। ঠিক আছে, তো এই কিসমেট রোবটটা যখন ইমোশন গুলো ডিটেক্ট করতে পারে, যে কেউ কাঁদতেছে কেউ হাসতেছে, সেটাকে সে ডিটেক্ট করতে পারতো এবং সেই অনুযায়ী সে হচ্ছে ইমোশনটাকে, সেই ফেসিয়াল রেকগনিশনটাকে সে কপি করতে পারতো এবং সেটাকে অ্যাপ্লাইও করতে পারতো। তো আমরা একটু কিসমেটের হচ্ছে হলো গিয়ে এটা একটু দেখি, ছবিটা একটু দেখি। ওকে, এটা হচ্ছে হলো গিয়ে কিসমেট, যেটা 1998 এ ডেভেলপ করা হয়। ওকে, তারপর হচ্ছে হলো গিয়ে পৃথিবীর প্রথম পোর্টেবল পেট তৈরি করা হয়, লাইক হচ্ছে রোবো পেট। ঠিক আছে, রোবো পেট তৈরি করা হয় মানে হচ্ছে আমরা বাসাতে যে আমাদের যে পেট থাকে লাইক ডগ ক্যাট, সেরকম একটা ডগ তৈরি করা হয়। সেটা হচ্ছে 1999 এ। 1999 এ সনি হচ্ছে হলো গিয়ে সেই পোর্টেবল ডগ পেটটা তৈরি করে যার নাম হচ্ছে এইবো। ঠিক আছে, এটা হচ্ছে হলো গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যাপ্লিকেশন দ্বারা তৈরি একটা রোবট, যেটা অ্যাজ এ ডগ পেট বলা হয়। This is an exciting day here on Unbox Therapy. Today I get to live out sort of a child. আপনারা এখন এখানে যে ভদ্রলোককে দেখছেন, সেই ভদ্রলোক হচ্ছে সনি এইবো হচ্ছে হলো গিয়ে রোবটটাকে ইনিশিয়েট করবে, সেটা দেখাবে। তো আমরা একটু দেখি এটা। Nose is a camera. Okay. Ooh. Look how cute he is already. Look, he's taking a nap. I just touched above his tail. That's going to be responsible for his awareness of space. The moment of truth. Hopefully we have some battery in here. Oh! তো এটা লাইক হচ্ছে যে বাসায় আমরা যে ডগ দেখি বা রিয়েল লাইফে আমরা যে ডগ দেখি, সেটা যেভাবে অ্যাক্টিভিটি করে, এটা Just stretch it out a little. অ্যাক্টিভিটিগুলোকে পারফর্ম করতে পারে। New surroundings. Ah! Hey, over. Hey, man! Whoa! Yeah! Hey! He's still
আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই বর পর তারপর হচ্ছে হলো গিয়ে 2005 হচ্ছে হলো গিয়ে আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা মাইলস্টোন, যেটা হচ্ছে হলো গিয়ে বর্তমানে টেসলা, নিশান, অ্যাপেলকে সেলফ ড্রাইভিং কার তৈরি করতে হচ্ছে হলো গিয়ে লাইক সাহস প্রদান করছে, ইন্সপিরেশন প্রোভাইড করছে। অর্থাৎ 2005 হচ্ছে হলো গিয়ে সেলফ ড্রাইভিং কারের সর্বপ্রথম পৃথিবীর প্রথম সেলফ ড্রাইভিং কার হচ্ছে ইনোভেট করা হয়, যার নাম ছিল হলো গিয়ে স্ট্যানলি। ঠিক আছে, যার নাম ছিল হলো গিয়ে স্ট্যানলি। স্ট্যানলি খুবই পপুলার একটা কার ছিল, সেটা হচ্ছে 2005-এ 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 ডারপা চ্যালেঞ্জ। 2005-এ ডারপা চ্যালেঞ্জটা সে হচ্ছে উইন করে, এবং হচ্ছে অলমোস্ট হচ্ছে হলো গিয়ে $1 মিলিয়ন সে হচ্ছে প্রাইজ মানি হিসেবে পায়। এটা হচ্ছে হলো গিয়ে একদল কম্পিউটার সায়েন্টিস্ট প্রিন্সটনের সায়েন্টিস্টরা তারা হচ্ছে এই কারটাকে ডিজাইন করে, এবং সেই কারটা হচ্ছে এটা হচ্ছে একটা সেলফ ড্রাইভিং কার ছিল। ঠিক আছে, সেলফ ড্রাইভিং কার ছিল, যেটা নিজের থেকেই হচ্ছে রাস্তা দেখে চলতে পারতো। সেটার একটা ডকুমেন্টেশন আপনাদেরকে দেখে, তাহলে আপনাদের মানে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেটা হচ্ছে হলো গিয়ে সরি স্ট্যানফোর্ড, আমি ভুল করছি, প্রিন্সটন না, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল স্টুডেন্ট তারপর কম্পিউটার সায়েন্টিস্টরা মিলে এই হচ্ছে স্ট্যানলি কারটাকে ডেভেলপ করে, যেই কারটা হচ্ছে নিজের মতো করে রাস্তাকে আইডেন্টিফাই করতে পারবে এবং সেই অনুযায়ী চলতে পারবে। আর এটাই হচ্ছে পৃথিবীর প্রথম সেলফ ড্রাইভিং কারের এক্সাম্পল স্যার। এটা হচ্ছে আমাদের স্ট্যানলি কারটা, সেটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল কম্পিউটার সায়েন্টিস্টরা এটাকে ডেভেলপ করছে। তো এটা নিজের থেকে কারটার রাস্তা দেখে নিজের মতো করে চলতে পারে। তো সেটার একটা এক্সাম্পল sensors আপনারা on the roof, দেখেন। you see a laser system. A laser system allows us to scan the terrain ahead of the vehicle in 3D, just like a video game. At the center, very hard to see, you see a conventional camera. It works just like a television camera that's being used to produce television images. 200 meters self. That's natively brake by wire, which means accelerate and decelerate. But gear shifter, that's important for backwards driving. Modified to have a gear shifter that's important for backwards driving. So the thing over here, which usually attaches, can automatically shift. দেখেন নিজের থেকে গিয়ারকে করতেছে, আর সামনে হচ্ছে হলো গিয়ে রিকগনাইজড ক্যামেরা আছে, যেটা হচ্ছে হলো গিয়ে পাথ রিকগনাইজড ক্যামেরা, যেটা হচ্ছে ক্যামেরার এগুলোকে মুভ করে। আর পাশে দেখেন গাড়িটা চলতেছে, কোনো গিয়ার বা হুইল কেউ হচ্ছে হলো গিয়ে কন্ট্রোল করতেছে না, এটা নিজের থেকে এই জিনিসটাকে কি করতেছে ফাইন্ড আউট করতেছে। তো এটা ছিল পৃথিবীর প্রথম সেলফ ড্রাইভিং কার। তো এখন আরো লেটেস্ট কার আসছে, সেটার একটা এক্সাম্পল আপনাদেরকে দেখে, তাহলে আপনারা আরো ভালো মতো বিষয়টা বুঝতে পারবেন। এটা হচ্ছে আর একটা সেলফ ড্রাইভিং কারের এক্সাম্পল, যার নাম হচ্ছে ওয়েমো। ওকে, এটা হচ্ছে আর একটা সেলফ ড্রাইভিং কারের এক্সাম্পল, যার নাম হচ্ছে হলো গিয়ে ওয়েমো। তো এটা থেকে আস্তে আস্তে করে নিশান, তারপরে হচ্ছে হলো গিয়ে টেসলা, তো এই অ্যাপেলও রিসেন্টলি হচ্ছে অ্যানাউন্স করছে তারা হচ্ছে সেলফ ড্রাইভিং কার কি করতেছে, ইনিশিয়েট করতে যাচ্ছে। তো গুগলও এগুলো নিয়ে কাজ করতেছে অলরেডি। তো সেটার একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কারটা চলতেছে, কিন্তু ভিতরে হচ্ছে হলো গিয়ে কোনো ধরনের ড্রাইভার নাই, এটা নিজের থেকে কি করতেছে, ড্রাইভ করতেছে। এগুলো হচ্ছে সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক একটা এক্সাম্পল, এক্সট্রাঅর্ডিনারি এক্সাম্পল। দেখেন কার নিজের থেকে হচ্ছে হলো গিয়ে চলতেছে, পিছনে হচ্ছে হলো গিয়ে প্যাসেঞ্জাররা বসে আছে, এটা নিজের থেকে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে সেলফ ড্রাইভিং কারের এক একটা কি এক্সাম্পল স্যার। ওকে, 2005 এক্সট্রাঅর্ডিনারি একটা ইয়ার ছিল, সেটার উপর বেস করে সেলফ ড্রাইভিং কার এইগুলো আপনাদের এমসিকিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আমরা যেটাতে সরাসরি চলে যাচ্ছি, সেটা হচ্ছে হলো গিয়ে 2011 হচ্ছে সিরি ইনোভেট করা হয়েছে, আইফোনে এটা ভয়েস অ্যাসিস্ট্যান্টটাকে ইউজ করা হয়েছে। তো সেটা লিমিটেড এডিশনে ছিল,
খুব অল্প পরিসরে এই জিনিসটা কাজ করতে পারতো। আর 2011 সিরি এটা হচ্ছে আইফোনে ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা আমি অলরেডি বলেছি ক্লাসের শুরুতেই আজকে। তারপর 2011 আরেকটা কারণে হলো গিয়ে বিখ্যাত, সেটা হচ্ছে আইবিএম এর ওয়াটসনের জন্য। ওকে, আইবিএম এর ওয়াটসনের জন্য, ঠিক আছে। তো আইবিএম এর এই ওয়াটসন এটা হচ্ছে একটা কিউএ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোশ্চেন অ্যান্সারিং অ্যাপ্লিকেশন। সেটা একটা কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করছে, যেটার নাম হলো গিয়ে জিওপার্ডি। ঠিক আছে, জিওপার্ডি একটা কুইজ কন্টেস্ট ছিল, যেটা হলো গিয়ে মনে করেন যে এই জিওপার্ডি কুইজ কন্টেস্টটাতে মনে করেন যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দুইজন কন্টেস্টেন্টকে এই আইবিএম এর ওয়াটসন বিট করে, এবং $2.4 মিলিয়ন সে যে প্রাইজ মানি হিসেবে অ্যাপ্রক্সিমেটলি 2 মিলিয়নের মতো প্রাইজ মানি সে গ্র্যাব করে। তো জিওপার্ডিতে কুইজ কন্টেস্টে হলো গিয়ে 3জন পার্টিসিপেট ছিল। 3জন পার্টিসিপেন্টের ভিতরে একটা হলো গিয়ে একজন ছিল গিয়ে ব্র্যাড রাটার, আরেকজন ছিল গিয়ে 3জন পার্টিসিপেট ছিল, মনে রাখতে হবে, ব্র্যাড রাটার, তারপরে আরেকজন হলো গিয়ে কেন জেনিংস, আর আরেকজন ছিল আইবিএম এর ওয়াটসন। আইবিএম এর ওয়াটসন ব্র্যাড রাটার এবং কেন জেনিংস এর এগেইনস্টে হলো গিয়ে কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করে, এবং সেই জায়গায় সে হলো গিয়ে উইন করে। ঠিক আছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আর একটা ব্রেক থ্রু বা একটা গ্রেট অ্যাচিভমেন্ট ছিল। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি ডে বাই ডে দেখতে পাইতেছেন যে 1997 থেকে আস্তে আস্তে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত পরিমাণ ডেভেলপড হয়েছে যে মানুষেরও তাদের সাথে বিট করতে, যারা সুপার হিউম্যান আমরা ধরতে পারি, যে ব্র্যাড রাটার এবং কেন জেনিংস এর কিন্তু রিনাউন্ড কুইজ কন্টেস্ট পার্টিসিপেন্টস ছিলেন, যারা হলো গিয়ে জিওপার্ডিতে অনেকবার কুইজ কন্টেস্টটাতে মনে করেন অন্যান্য কন্টেস্টেন্টদেরকে হলো গিয়ে বিট করছেন। কিন্তু 2011 এ আইবিএম লাইক হলো গিয়ে মেশিন ভার্সেস হিউম্যান, তো হিউম্যানকে মেশিন বিট করে দিছে। ওকে, অলরেডি এলন মাস্ক কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক হলো গিয়ে কনসার্ন, মানে অনেক মানুষকে সতর্ক থাকার কথা বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাইক তিনি যেটা চিন্তা করেন যে আমরা টার্মিনেটরে দেখছি যে রাইস অফ দ্য মেশিন, তো সেই রাইস অফ দ্য মেশিনের মতো হইতে পারে। তো তিনি সবসময় নেগেটিভ কমেন্টস গুলোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বলে থাকেন, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক দিকও আছে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো। ঠিক আছে, আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি, তো সেটার একটা ছবি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে আইবিএম এর ওয়াটসনের জিওপার্ডি যে কুইজ কন্টেস্টটা হইছে, সেই কুইজ কন্টেস্টে ব্র্যাড রাটার, তারপর হলো গিয়ে আইবিএম এর ওয়াটসন মাঝখানে যেটা দেখতে পাইতেছেন একটা অ্যাপ্লিকেশন, এটা লোগোটা কেমন সেটা একটু আপনাদেরকে দেখাই। এটা আইবিএম ওয়াটসন এর লোগোটা। ঠিক আছে, এটা একটা অ্যাপ্লিকেশন ছিল যেটা জিওপার্ডি কন্টেস্টে হলো গিয়ে ডিফিট করে। ওকে, তো 2011 এর পর 2011 ছিল হলো গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা এক্সাম্পল। তারপর স্যার 2014 হলো গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আর একটা বড় অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাই, সেটা হলো গিয়ে অ্যালেক্সা। এটাতে হলো গিয়ে অ্যালেক্সাকে আপনি যখন কোনো কিছু কল করবেন, অ্যালেক্সা সেই অনুযায়ী সেটাকে কি করতে পারবে স্যার, আইডেন্টিফাই করতে পারবে, সেই অনুযায়ী কমেন্টটাকে আপনি হলো গিয়ে প্লে করতে পারবে। লাইক আপনি ডেসপাসিতো গানটাকে হলো গিয়ে প্লে করার জন্য অ্যালেক্সাকে বলছেন, অ্যালেক্সা সেটাকে ফাইন্ড করবে এবং সেই গানটাকে যে খুঁজে বের করবে এবং সেটাকে হলো গিয়ে প্লে করবে। তো সেটার একটা এক্সাম্পল আপনাকে দেখাই আপনাদেরকে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো গিয়ে অ্যামাজনের অ্যালেক্সা। ঠিক আছে, অ্যামাজনের এটা হলো গিয়ে অ্যালেক্সা, যেটা হলো গিয়ে আপনার থেকে কমেন্ট নিয়ে সে অনুযায়ী কাজ করতে পারবে, মানে কমান্ডটা নিয়ে সেই অনুযায়ী এটা কি করতে পারবে, কাজ করতে পারবে। সেটা একটু দেখেন স্যার আপনারা। New look and a new speaker with improved sound. It's designed to fit almost anywhere, like your bedroom, the kitchen, or your desk, and can play all your favorite music from all your favorite places. Alexa, play music for studying.
Here's a station you might like. Alexa, start my day. With Alexa routines, it's easy to turn on the lights, turn up the heat, and more with a single command. Alexa can also check your schedule, get you caught up, and keep dinner on track. Alexa, set a pasta timer for 12 minutes. Pasta timer for 12 minutes, starting now. Best of all, Echo Dot and Alexa are always getting smarter and adding new features and skills. Echo Dot from Amazon. তো এটা ছিল হলো গিয়ে অ্যালেক্সা। তারপর হচ্ছে 2016 2016 আমরা না বললেও চলে। 2017 এ হচ্ছে হলো গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আর একটা বড় অ্যাচিভমেন্ট। তো পৃথিবীর সবচেয়ে কমপ্লিকেটেড গেম আলফাগো মানে গো গেম, যেটাকে হচ্ছে মোস্ট হচ্ছে হলো গিয়ে কমপ্লিকেটেড গেম এবং হচ্ছে ওল্ড গেম, পৃথিবীর পুরাতন গেমগুলোর মধ্যে কার্ডবোর্ড গেমগুলোর মধ্যে মানে রেকগনাইজ করা হয়। তো সেই গেমটাতে মূলত হচ্ছে হলো গিয়ে 18 টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে হলো গিয়ে লি সিডলকে গুগলের ডিপ মাইন্ড প্রজেক্টের একটা অ্যাপ্লিকেশন ছিল আলফাগো। তো সেই আলফাগো অ্যাপ্লিকেশনটা হচ্ছে 18 টাইমস উইনার লি সিডলকে গো গেমসে কি করে বিট করে, যেটা খুবই মনে করেন যে একটা হাইপ ক্রিয়েট করে। আপনারা গুগলে সার্চ করলে পাবেন। 2017 এ আলফাগো প্রোগ্রাম এটা হচ্ছে হলো গিয়ে গুগলের ডিপ মাইন্ড প্রজেক্ট ছিল, আর একটা হচ্ছে হলো গিয়ে ডিপ লার্নিং। এই দুইটা সিস্টেমকে তারা হচ্ছে হলো গিয়ে ইন্ট্রোডিউস করে। ওকে, তো সোফিয়া হচ্ছে হলো গিয়ে পপুলার ইউটিউবার লাইক হচ্ছে জিম কিমেলের শোতে হচ্ছে হলো গিয়ে সোফিয়াকে ইনভাইট করা হয়। সে অনেক মজার হচ্ছে হলো গিয়ে কোশ্চেন অ্যান্সার করে, সেটার একটা ডকুমেন্টেশন আমরা দেখে আসি। এটা হচ্ছে জিম কিমেলের শো। সেই শোর মধ্যে হচ্ছে সোফিয়া রোবটটাকে ইনভাইট করা হয়, সে চমৎকার কিছু অ্যান্সার দিয়েছে। আমরা সেখানে একটু চলে যাই। David Hansen and his robot, Sophia. Oh my gosh, welcome. Thank you so much for coming on the show. Nice to meet you as well. David, you brought a friend with you here, and this is really kind of freaking me out. Yeah, this is Sophia. And Sophia is a social robot, and she has artificial intelligence software that we've developed at Hansen Robotics, which can process visual data. She can see people's faces. She can process conversational data, emotional data, and use all of this to form relationships with people. Okay, so, I mean, she's basically alive. Is that what you're saying? Oh, yeah. She is basically alive. Would you like to maybe... First date. এখন দেখবেন সোফিয়া হচ্ছে হলো গিয়ে জিম কিমেলের সাথে হচ্ছে হলো গিয়ে একটা গেম খেলবে, রক সিজার এন্ড পেপার। দেখেন। Hi, Sophia. Hello, Jimmy. Oh, my God. Do you know where you are? Of course. I'm in New York City, and I'm on my favorite show, The Tonight Show. Sophia, can you tell me a joke? Sure. What cheese can never be yours? What cheese can never be mine? I don't know. Nacho cheese. Yeah, that's good. Yeah, that's not. I like nacho cheese. Nacho cheeses. Ew. Gosh, you did. Ew. I'm getting laughs. Yeah. Maybe I should host. ইনফ্যাক্ট সোফিয়া হচ্ছে হলো গিয়ে মনে করেন ইয়েও দিতে পারতেছে, কি বলে, ইমোশন গুলো সেট করতে পারতেছে, যেগুলো হচ্ছে আমরা কিসমেটে দেখছিলাম। Paper, scissors. I won. Rock. Paper. Scissors. Shoot.
Let's get this game going. Show me. এখন দেখেন যে গেমটার কথা বলছি সেটা সোফিয়া খেলবে এবং সে আইডেন্টিফাই করতে পারবে কে জিতছে কে হারছে। I won. This is a good beginning of my plan to dominate the human race. Let's get this game going. Show me your hand to start. Rock, paper, scissors, shoot. I won. This is a good beginning of my plan to dominate the human race. দেখেছেন বিষয়টা? ওকে, তো এই ছিল হলো গিয়ে সোফিয়ার ইন্ট্রোডাকশন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের লাইফস্টাইলকে টোটালটাকে চেঞ্জ করে দিছে। এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা আপনাদের হলো গিয়ে মাইন্ড পুরো ব্লো হয়ে যাবে। সেটা হচ্ছে সুন্দর পিচাই গুগলের সিইও গুগল আইও তে হলো গিয়ে কোভিড এর আগে একটা কনফারেন্স করছিল। সেখানে তারা হলো গিয়ে তাদের মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর একটা চমৎকার এক্সাম্পল দেখাইছিল গুগল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। গুগল অ্যাসিস্ট্যান্ট এমন ভাবে ডেভেলপ করা হয়েছে সেটাতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লার্ন করার গুগল মনে করেন অ্যাসিস্ট্যান্টকে সে অ্যাবিলিটিটা প্রোভাইড করা হয়েছে। ইনফ্যাক্ট আপনি খুবই বিজি মানুষ, তো আপনার হলো গিয়ে চুল কাটতে স্যালুনে যেতে হবে, তো গুগল অ্যাসিস্ট্যান্টকে আপনি যদি বলেন যে আমার হেয়ার কাটের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে, গুগল অ্যাসিস্ট্যান্ট হলো গিয়ে ব্যাকগ্রাউন্ডে আপনার জন্য সে হলো গিয়ে সেলুনে কল করবে এবং কল করে হুবহু মানুষের মতো করে কথাবার্তা বলবে, যেভাবে মানুষ কথাবার্তা বলে। তো সেই অনুযায়ী সে হলো গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিবে। ইনফ্যাক্ট রেস্টুরেন্ট বুকের ক্ষেত্রেও মনে করেন গুগল অ্যাসিস্ট্যান্ট চমৎকার ভাবে কাজ করছে। তো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা অ্যাচিভমেন্ট বলা যাইতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। আমি আপনাদেরকে আজকে দেখাইলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে করে হলো গিয়ে আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিছে। তো সেটার একটা জলজান্ত এক্সাম্পলের মাধ্যমে আজকের ক্লাসটা আমি শেষ করবো, যেটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে, খুব সুন্দর লাগছে, সুন্দর পিকচারটা, সেটাই আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। আপনারা একটু কাইন্ডলি সেটা একটু দেখেন। আর এটার মধ্যে দিয়ে আজকের ক্লাসটা শেষ হবে। আবার আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে এবং নেক্সট ক্লাসে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, সেটার মেকানিজমটা কোন কোন জায়গায় আমরা ইউজ করি সেটা তো আমরা অলরেডি আজকে দেখেই নিয়েছি, সেটার মেকানিজমটা নিয়ে আমরা ডিটেলসে কথাবার্তা বলবো। তো সবাই একটু দেখেন। Help you get things done. It turns out a big part of getting things done is making a phone call. You may want to get an oil change schedule, maybe call a plumber in the middle of the week, or even schedule a haircut appointment. You know, we are working hard to help users through those moments. We want to connect users to businesses in a good way. Businesses actually rely a lot on this, but even in the US, 60% of small businesses don't have an online booking system set up. We think AI can help with this problem. So let's go back to this example. Let's say you want to ask Google to make you a haircut appointment on Tuesday between 10 and noon. What happens is the Google Assistant makes the call seamlessly in the background for you. So what you're going to hear is the Google Assistant actually calling a real salon to schedule the appointment for you. Let's listen. So how can I help you? Hi, I'm calling to book a women's haircut for a client. I'm looking for something on May 3rd. Sure, give me 1 second. Sure, what time are you looking for around? At 12 p.m. We do not have a 12 p.m. available. The closest we have to that is a 1:15. Do you have anything between 10 a.m. and 12 p.m.? Depending on what service she would like. What service is she looking for? Just a woman's haircut for now. Okay, we have a 10 o'clock. 10 a.m. is fine. Okay, what's her first name? The first name is Lisa. Okay, perfect. So I will see Lisa at 10 o'clock on May 3rd. Okay, great. Thanks. Great. Have a great day. Bye.
That was a real call you just heard. The amazing thing is the assistant can actually understand the nuances of conversation. We've been working on this technology for many years. It's called Google Duplex. It brings together all our investments over the years in natural language understanding, deep learning, text-to-speech. By the way, when we are done, the assistant can give you a confirmation notification saying your appointment has been taken care of. Let me give you another example. Let's say you want to call a restaurant, but maybe it's a small restaurant which is not easily available to book online. The call actually goes a bit differently than expected. So take a listen. See how may I help you? Hi, I'd like to reserve a table for Wednesday the 7th. For 7 people? It's for 4 people. 4 people when? Today? Next Wednesday at 6 p.m. Oh, actually we reserve for like upper like 5 people. For 4 people you can come. How long is the wait usually to be seated? For when, tomorrow or weekday or? For next Wednesday, the 7th. Oh no, it's not too busy. You can come for 4 people, okay? Oh, I gotcha. Thanks. Yep. Bye bye. Again, that was a real call. We have many of these examples where the calls quite don't go as expected, but the assistant understands the context, the nuance. It knew to ask for wait times in this case and handle the interaction gracefully.